আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে যথাযোগ্য পদক্ষেপটা নিয়েছে। দলমত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রতিষ্ঠাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিন আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে। আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শিবির চালু হচ্ছে। তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি। You are watching 71 News Television.
অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তিরই যুগ এবং সারা পৃথিবীর যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। শুভ স্বাগতম জানাতে হবে। বাংলাদেশে এই ধরনের অনলাইন নিউজ টিভি বোধ করি এই প্রথম। আর বাংলাদেশে প্রচুর চ্যানেল হয়েছে, কিন্তু এই ধরনের নিউজ টিভি 71 নিউজ টিভি, এই কথাটির মধ্যেই আমাদের ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের সৃষ্টি 71, নিউজ সেরকম এগিয়ে যাবে বাংলাদেশের উন্নতির ধাপে ধাপে। আর সেই জন্যে এই ধরনের অনলাইন টিভি সত্যি থাকা প্রয়োজন ছিল, সেটি পূরণ করেছে 71 নিউজ। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট নিউজ চ্যানেল 71 নিউজ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স, প্রযুক্তির জোয়ারে ভাসছে দুনিয়া, এই জোয়ারে বাংলাদেশেও এগিয়ে। ধন্যবাদ 71 নিউজ টিভি। আমি আছি, আপনারাও থাকবেন। আমি জেকে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল 71 নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি রাফাত। বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। You are watching 71 News Television. It's wonderful. It's amazing. It's awesome. It's great. It's gorgeous. It's unstoppable. It's unbreakable. It's true. Truth is the real beauty. You want to know the truth? Stay with us. 71 News Television.
কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি Come again. Thousand more rivers are waiting for you. You are watching 71 News Television. শরীয়তপুর পৌরসভা প্রথম শ্রেণীর হলেও এখানে কোনো নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে না পৌরবাসী। খানাখন্দে ভরা পৌর এলাকার সড়কগুলো সামান্য বৃষ্টিতেই চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যায় শহরের পাকা সড়ক, বসত বাড়ির আঙিনা, এমনকি মানুষের থাকার ঘরটিও। আমার না কোনো সুযোগ নাই আমাকে এই জায়গায়, ওদিক দেখুন চকে চকে বাড়ি ঘর হয়ে গেছে গা। তখন আমরা কি করুম? বছর বছরে এরম হয়, বছর বছরে এরম হয়। এমন ওখানে একটা আশ্বিন কার্তিক মাস তৈরি থাকবো। গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার হয়েছেন পৌরবাসী। 1985 সালের 25 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে শরীয়তপুর পৌরসভা গঠন করা হয়। বলা হয়ে থাকে আয়তনের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। 1998 সালে পৌরসভাটিকে দ্বিতীয় শ্রেণী ও 2007 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় রূপান্তর করা হয়। জেলা শহরের এই পৌরসভাটিতে বর্তমানে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষের বসবাস। এই বিপুল জনসংখ্যক অধিবাসীর পৌর শহরে রয়েছে মাত্র 5.5 কিলোমিটার ড্রেন, যার 80% রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো এবং ভরাট অবস্থায় রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় পৌর শহরের অধিকাংশ আবাসিক এলাকা। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীরা পাকা স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি শহরের পুরনো 3 শতাধিক দিঘি, পুকুর, জলাশয় প্রশাসনের নাকের ডগায় বালু দিয়ে ভরাট করে প্লট বানিয়ে বিক্রি করায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে শহরের পানি নিষ্কাশনের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পৌরসভার নিরালা আবাসিক এলাকা শান্তিনগর, রূপনগর, পালং, তুলাসার, ঋষিপাড়া, আঙ্গারিয়া, দাসপাড়া, পালং স্কুল রোড, ব্যাপারীপাড়া সহ আবাসিক এলাকা চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে পৌরবাসী। ড্রেন চাই, আমরা শান্তি চাই। আছে না রোড ঘাটে এই অবস্থা, এর কারণে তো এই অবস্থায় দেন না। পানি হলে পর জুতা তো হাতে নিতেই হবে নাকি, সমস্যা হইতেই আছে। শরীয়তপুর পৌরবাসী অতি দ্রুত পানি নিষ্কাশন সহ প্রথম শ্রেণীর পৌরসভার সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে পর্যাপ্ত অর্থ ও সরকারি সহায়তা কম থাকায় পরিকল্পনা ও প্রয়োজন অনুযায়ী কাজ করা যাচ্ছে না বলে জানালেন মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল। শরীয়তপুর থেকে নয়ন দাস, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া স্থানীয় এলাকাবাসীর কাছে জনপ্রিয় একটি নাম। বর্ষায় থই থই পানিতে অপরূপ সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে সাড়া দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই বাসুলিয়ায়। মূলত ঢাকার আশুলিয়ার নামের সাথে মিল রেখেই জায়গাটির নাম রাখা হয়েছে বাসুলিয়া। পূর্ব নাম চাপড়া বিল। টাঙ্গাইল জেলা শহর থেকে 16 কিলোমিটার ও বাসাইল উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে বাসাইল সখীপুর সড়ক ঘেঁষেই বাসুলিয়ার অবস্থান। প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা গাড়ি নিয়ে এখানে আসেন, তারপর নৌকা করে সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ান বিশাল এই বিলে। পর্যটকদের বেড়ানোর জন্য বিভিন্ন রঙে সাজানো প্রায় শতাধিক নৌকা ঘাটে বাঁধা থাকে। বড় বড় নৌকাতে রয়েছে স্যালো ইঞ্জিন। পর্যটকরা বিনোদনের জন্য সাথে নিয়ে আসেন মাইক ও বাদ্যযন্ত্র। সারাদিন নাচে গানে মুখরিত থাকে এই বিলটি। মূলত বর্ষায় কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল জলরাশি ও গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। তাই এখানকার পর্যটকদের দাবি বাসুলিয়াকে মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। তাতে ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটানোর পাশাপাশি এলাকাটিও অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করবে। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে খালিদ হোসেন সিদ্দিকী, 71 নিউজ টিভি। আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়া সুনিবিড় ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি।
You are watching 71 News Television. রাজবাড়ীর প্রতিটি উপজেলায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বেকার হয়ে পড়েছে শত শত মৃৎশিল্পীরা। এই কারণে তারা এখন মানবেতর জীবনযাপন করছে। সরজমিন গিয়ে দেখা যায় রাজবাড়ীর গ্রামাঞ্চলের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির হাঁড়ি, কলস, সারা, বাসন কোসন, পেয়ালা, সুরাই, মটক, পিঠে তৈরির নানা ছাঁচ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু বংশ পরস্পরায় কুমোররা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলেছে মৃৎশিল্প তৈরির। আগের দিনে এই মৃৎশিল্পের কদর ছিল অনেক বেশি। কুমোররা হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান দিয়ে তৈরি করত বিভিন্ন ধরনের মৃৎশিল্প। নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও তৈরি করত উৎসব পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিসপত্র। মাটির এসব জিনিস তৈরি করতে কুমোরদের দরকার হয় যত্ন, শ্রম, মাটি ও কিছু ছোটখাটো যন্ত্রপাতি। সবার আগে যেটা দরকার তা হলো একটি কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তার লাগিয়ে নানা রকম মাটির জিনিস তৈরি করে থাকে তারা। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৃৎশিল্পীদের কদর কমে গেছে। বর্তমানে কুমোরদের ঘরে ঘরে চলছে অভাব অনটন। এই বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার বারাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের কয়েকজন মৃৎশিল্পীর সাথে কথা হলে তারা জানায়, বাপদাদার আমল থেকে সকলেই এই পেশার সঙ্গে জড়িত। ছাড়তে চাইলেও এই পেশা ছাড়তে পারে না। মাটির জিনিস বিক্রয় করে সারা মাসে যা আয় হয় তা দিয়ে অনেক কষ্ট করেও সংসার চালাতে পারছে না। জীবন চালানোর তাগিদে হয়তোবা এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে হবে বলে জানান ভবদিয়া গ্রামের মৃৎশিল্পী ভরত কুমার পাল। আমাদের মাটির কোনো সমস্যা ছিল না, কাছে কাছে মাটি পাওয়া যেত। এখন মাটির খুব অভাব, খুবই খুব অভাব। এই মাটি এখন ওই অনেক দূর থেকে ট্রাকে আনতে প্রচুর টাকা খরচ করে। তা এখন এই বাপদাদের ব্যবসা মানে না পাচ্ছি ছাড়বে, না পাচ্ছি করবে, খুব করুণ অবস্থা। এইভাবেই আমরা বেঁচে আছি। কুমোরপল্লীর সবচেয়ে পুরনো মৃৎশিল্পী বলরাম পাল বলেন, আগে মাটির তৈরি জিনিসপত্র বাজারে বেশ ভালো চলতো। আমরা বাপদাদার আমল থেকে এই পেশার সাথে আছি, কিন্তু এখন এই ডিজিটাল যুগে মাটির জিনিসপত্র চলে না বললেই চলে। মাটির একটি হাড়ি তৈরি করতে যে খরচ হয়, বিক্রি করে খরচ ওঠানোই কঠিন হয়ে পড়েছে। আমরা কোনো রকম জীবন পার করছি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা এই পেশায় থাকতেই চাচ্ছে না। খোলা বানাতাম, ভাতের বাতিল বানাতাম, তারপরে চারি বানাতাম, তারপরে সুরাই বানাতাম, মালসা বানাতাম, তারপরে কলস বানাতাম, হাড়ি বানাতাম। আগে এর খুব চাহিদা ছিল, আগে দোকানদাররা এসে নিয়ে যেত। এখন এসব চলে না। এখন সামান্য কিছু বানাই, ব্যাং বানাই আর পিঠের সাজ বানাই, এই বানাই কোনো রকম চলি। আমরা স্বামীদের সাথে এগুলো কারি পাতিল তৈরি করতাম, এখন তো এগুলো চলে না। এখন ঘরে বসে বেকারে বসে আছে। বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মৃৎশিল্পীরা বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে মাটির বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করেন। পরে লোনের কিস্তি দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে, কারণ আগের মতো মাটির জিনিসপত্র বাজারে চলে না। তিনি আরো বলেন, সরকার যদি এই মৃৎশিল্পীদের টিকিয়ে রাখতে মৃৎশিল্পের উপর সহজ শর্তে ঋণ প্রদান করে, তাহলে হয়তোবা তারা এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে পারবে। অত্যাধুনিক এই ডিজিটাল যুগে মৃৎশিল্পের কথা হয়তোবা কেউ মনে রাখেনি। বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মনে করেন তিনি। রাজবাড়ী থেকে খন্দকার রবিউল ইসলাম, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি ও যখন তখন মৎস্য আহরণের কারণে নদী, নালা, খাল, বিল পানি না থাকায় দেশি প্রজাতির মাছ মেহেরপুর জেলা সহ বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ সকল দেশি প্রজাতির মাছ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি। কৃষি ইউনিট ও প্রাণী সম্পদ ইউনিট পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এলাকার মৎস্য চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে সহজ শর্তে জেলার পরিত্যক্ত পুকুরে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 60টি পুকুরে দেশি প্রজাতির মাছ চাষ করে লাভবান হয়েছে মৎস্য চাষী সাহারবাটি গ্রামের আব্দুস সালাম। তিনি জানায়, আমাদের বেশ কয়েকটি পুকুর মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছিল। PSKS এর সহযোগিতায় আমরা মাছ চাষ করে লাভবান হয়েছি। একই সাথে পুকুরের পাড়ে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছি। 2015 অর্থ বছরে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের চাতরের বিল নামক একটি উন্মুক্ত জলাশয়ে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এছাড়া এলাকার অনেক বেকার যুবককে খুলনা ও ময়মনসিংহের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে মাছ চাষ করানো হচ্ছে। এ ব্যাপারে মৎস্য অফিসার নাজমুল হাসান জানাই, আমরা আশাবাদী 2-1 বছরের মধ্যে মেহেরপুর জেলার সকল পরিত্যক্ত পুকুরগুলি মাছ চাষের আওতায় আনা হবে।
PSKS এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন জানায়, বাংলাদেশ থেকে উন্মুক্ত জলাশয়গুলি মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই পর্যায়ে ৮০টি পুকুরে মাছ চাষের আওতায় আনতে পেরেছি। জেলার সমস্ত পুকুরগুলিকে মাছ চাষের আওতায় এনে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আমিষের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। মেহেরপুর থেকে আক্তারুজ্জামান, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. নানা জাতের উদ্ভিদ আর জীববৈচিত্র্যে ভরপুর মৌলভীবাজারের লাওয়াইছড়া বন থেকে পাচার হচ্ছে কোটি কোটি টাকার মূল্যবান গাছ। উজাড় হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। হুমকির মুখে পড়ছে বন্যপ্রাণী। লোকবল আর প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অসহায় কর্তৃপক্ষ। মৌলভীবাজারের লাওয়াইছড়া, বাগমারা আর সানকিছড়ার 1250 হেক্টর সংরক্ষিত বন নিয়ে 1996 সালে লাওয়াইছড়া জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। দেশের 16টি উদ্যানের মধ্যে অন্যতম এই লাওয়াইছড়া উদ্যান। এ বনে সেগুন, চাপালিশ, কড়ই, রক্তন, জারুল, অর্জন, আওয়াল, বাঁশ, বেত সহ 167টি প্রজাতির উদ্ভিদ আর নানা বন্যপ্রাণী রয়েছে। এছাড়া ক্লোরোফর্ম প্রজাতির অস্ট্রেলিয়ান কিংকট বাংলাদেশের মধ্যে একমাত্র এই বনেই আছে। বাইরে থেকে এই ঘন বনের সৌন্দর্য মন কাড়ে দর্শনার্থীদের, কিন্তু বনের ভিতরে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। দাঁড়ানো মূল্যবান গাছের ফাঁকে ফাঁকে মোথা হয়ে পড়ে আছে কয়েক শত। প্রতিদিন দিন দুপুরে জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ নিয়ে যাচ্ছে অনেকেই। আমরা তো যে গাছ মানে খাড়া গাছ আমরা তো কাটি না, বুঝছেন? যে গাছগুলা পড়ছে, যে ডাল ডুল পড়ছে, চুলে গাছ কাটিয়ে আনিছে, এই ডাল ডুল গুলো আমরা নিয়ে যাই। এগুলো আমরা কি করবো? আমরা যা শুকনা ডাল ডুল পাইতেছি এগুলাই নিয়ে যাই, বেশি আর সংসারের কাজে লাগাই। এটা দিতেছি এদেরকে ফার্মিট কাজও করি মাঝে মধ্যে। কার কাজ করি? বিটের কাজ করি, এই রাস্তায় সাফাসুফির কাজ। প্রতিদিন রাতের আধারে আস্ত গাছ উধাও হয়ে যাচ্ছে বন থেকে, ধ্বংস হচ্ছে প্রাকৃতিক এই ঘন বন। গাছ চুরি বন্ধে পরিবেশবাদী সংগঠন সহ সচেতন মহল সোচ্চার থাকলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। আমাদের পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে লাওয়াছড়াকে রক্ষার জন্য আমরা অনেক আন্দোলন, অনেক সংগ্রাম করেছি এবং করে যাচ্ছি। এই বাঘ, ভালুক সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু ছিল। আজকে তো বাঘ ভালুক নেই, কিছু ক্ষুদ্র আকারের প্রাণী আছে, যেমন হরিণ, বানর সহ বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। তাদের খাবারস্থল, আবাসস্থল, অর্থাৎ তাদের থাকার জায়গা ধ্বংস করার ফলে সেগুলো আস্তে আস্তে। আর লাওয়াইছড়া জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে যারা আছে তাদের বনের প্রতি মায়া নেই। বহিরাগতদের নিয়ে এই কমিটি গঠন করায় এমন অবস্থা বিরাজ করছে বলে মনে করছেন বন্যপ্রাণী সংরক্ষণবিদ। আর যারা এখানে ইয়েতে আছে, এই কভারেজমেন্ট কমিটিতে, এরা স্থানীয় মানুষ নাই, এরা জঙ্গলের প্রতি দরদ নাই, কমিটিটাই করা হয়েছে। যে জৈব বৈচিত্র্য রক্ষা করতে গেলে গাছ হইল প্রধান, জীবজন্তু হইল সেকেন্ড, দ্বিতীয়। তো কাজেই গাছপালা এবং পশু পক্ষীর খাদ্য বনায়ন যে গাছ দ্বারা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, গহীন এই বন রক্ষায় স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধি সহ বনের উপর নির্ভরশীলদের কর্মসংস্থান প্রয়োজন। তবে মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। পুরোপুরি গাছ চুরি বন্ধে আর একটু সময় লাগবে বলেও জানান তিনি। লাওয়াইছড়া জাতীয় উদ্যানটা হচ্ছে অত্যন্ত গহীন একটি অরণ্য। সেখানে রাত 2টার সময় যদি বনদস্যু ঢুকে, তো এখানে রিচ করাও কঠিন হয়ে পড়ে। কোনো সময় মোবাইল নেটওয়ার্ক থাকে না, এই মেসেজটা পাওয়ার যে সুযোগটা আছে সেই সুযোগটাকে বঞ্চিত হওয়ার কারণে কিন্তু দুষ্ট লোকেরা কিন্তু সেই সুযোগগুলো গ্রহণ করতে পারে। এটাকে আমরা চাচ্ছি একদম লিক প্রুফ করার জন্য। সময় লাগবে, সময়ের ব্যাপার। মানসিকতার পরিবর্তন একটা হয়ে গেছে, কারণ এই যে আশেপাশে যে জনগোষ্ঠী ছিল, আগে যারা বনের উপর নির্ভরশীল ছিল, প্রতিদিন বনে ঢুকতো, গাছ কাটতো, বাজারে বিক্রি করতো, চাল কিনে নিয়ে আসতো। এই যে জনগোষ্ঠী আছে তারা বুঝতে শিখেছে এই সম্পদ আমাদের, এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। এদিকে 15 জনের বিপরীতে মাত্র 6 জন লোকবল রয়েছে এই বিট অফিসে। পর্যাপ্ত যানবাহন, আগ্নেয়াস্ত্র আর প্রয়োজনীয় লোকবল না থাকায় এই বিশাল বন সঠিকভাবে পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না, স্বীকার করলেন বিট কর্মকর্তা। এখানে পর্যাপ্ত পরিমাণে জনবল না থাকার কারণে
এটা সঠিকভাবে পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। যদি আমরা জনবল বা স্টাফ পাই তবে এটা সঠিকভাবে পরিসংখ্যান এবং পাহারার কাজ আমরা এটা করতে পারবো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় গাছচুরি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। শ্রীমঙ্গল থেকে অরবিন্দ দেব, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক শরীয়তপুর ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। শরীয়তপুর ঢাকা মহাসড়কের জাজিরা উপজেলার কাজিরহাট থেকে মঙ্গলমাছির ঘাট পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় ইটের সলিং করার জন্য 45 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও সে মোতাবেক কোনো কাজই হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ সেলিম মিয়াকে 8 মে থেকে শুরু করে 9 জুন অর্থাৎ 30 দিনের মধ্যে কাজ শেষ করার শর্তে রাস্তায় ইটের সলিংয়ের কাজ করার অনুমতি দেওয়া হয়, কিন্তু সড়ক ও জনপথ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এখনো কাজ শেষ করতে পারেনি। রাস্তায় ইটের সলিং করার জন্য যে সকল ইট ব্যবহার করা হচ্ছে তা এতটাই নিম্নমানের যে ইটগুলোকে কোনো নাম্বারে ফেলা যায় না। ওয়ার্ক অর্ডার মাফিক রাস্তার দুধারে 3 ফিট করে ইট বসানোর কথা থাকলেও সেখানে 1 থেকে 1.5 ফিট করে ইট বসানো হচ্ছে। শুধু তাই নয়, ইট বিছানোর পরে ফ্রেশ বালু বিছানোর বিধান থাকলেও ধুলা মিশ্রিত ভিট বালু ব্যবহার করা হচ্ছে। এমনিভাবে নানা অনিয়ম আর দুর্নীতির মধ্য দিয়ে দ্রুত শেষ করা হচ্ছে শরীয়তপুর ঢাকা মহাসড়কের কাজ। কিন্তু এ ব্যাপারে শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ জানালেন, আমি সাইডে গিয়েছিলাম, সেখানে কিছু অনিয়ম পাওয়া গেছে। নিম্নমানের যে সকল ইট ব্যবহার করা হয়েছে জরুরি ভিত্তিতে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। শরীয়তপুর থেকে নয়ন দাস, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. মুন্সিগঞ্জে লৌহজঙ্গে মাওয়ায় গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির একটি হনুমান। গত বৃহস্পতিবার দিনভর জেলার লৌহজং উপজেলার মাওয়া ও কান্দিপাড়া এলাকায় এই হনুমানটি দেখা গেছে। স্থানীয়দের ধারণা হচ্ছে বন্যার পানিতে ভাসতে ভাসতে হনুমানটি এখানে চলে এসেছে। তবে হনুমানটি ধরার জন্য কেউ চেষ্টা করেনি। কালো রঙের হনুমানটি এক নজর দেখার জন্য জড়ো হচ্ছেন এলাকাবাসী। স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ জামান জানান, গতকাল সকালে কান্দিপাড়া এলাকায় প্রথমে হনুমানটি দেখা যায়। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবু তাহের জানান, মুন্সিগঞ্জে বানরের অস্তিত্ব থাকলেও হনুমানের অস্তিত্ব নেই। বিরল প্রজাতির এই হনুমানটি উদ্ধারের জন্য তিনি জানান, শুক্রবার ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি উদ্ধারের চেষ্টা চালাবেন। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রুবেল ইসলাম, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. মাদারীপুরের মোস্তফাপুর থেকে বাদারীপুর কুলপদ্দি পর্যন্ত 242 লেনের কাজে নির্মাণের মোস্তফাপুর থেকে উকিলবাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে যেনতেনভাবে। এতে চরম দুর্ভোগে পড়েছে জনসাধারণ। মূল সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে তারা এবং যাত্রীবাহী গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত গতিতে চলছে আঞ্চলিক সড়কের 4 লেনের কাজ, তাই বৃষ্টি উপেক্ষা করে কাজ করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। কিন্তু নির্মাণ কাজে সঠিক মান নিয়ন্ত্রণ না করেই চলছে তোড়জোড়, ফলে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। সরজমিন ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। তাছাড়া তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য যেনতেনভাবে কাজ করে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিক না, সব মাটি ভালো দেয় না, এরকম কথা হয় নাকি? রোডে পাঁচ মাটি হালাইছে মাটি দিয়া। পরীক্ষা চলতেছে আজকে 8টা পরীক্ষা, ঠিক আছে? আমাদের গেছি আমরা 9টায় যা পরীক্ষা পাইনি, আমরা এখন চলে আসি। এত বড় গুরুত্বপূর্ণ একটি সড়কের কাজ এত নিম্নমানের হতে পারে তা কেউ চিন্তাও করতে পারেনি বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার কথা জানান। এখানে রাস্তাটি অঙ্করিত অবস্থায় আছে, এখানেই আমার বাড়ি। আজকে 2 দিন যাবত আমাদের এই বাড়ির জায়গা আছে, গাড়ি বিভিন্ন সময় বিভিন্ন কায়দা আছে, যাত্রীদের বিভিন্ন ভোগান্তি, কাঁচামাল নিয়ে যাইতে পারে না। পরিবহনের ড্রাইভার রুবেল জানান, আজ 2 থেকে 3 মাস আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি। আমাদের যে রাস্তার অবস্থা, আমাদের যানের কোনো নিরাপত্তা নাই, গাড়ির কোনো নিরাপত্তা নাই, গাড়ির ক্ষয়ক্ষতি হইতেছে অনেক। এই 3 দিন আজকে করে কালকে করে রাস্তা ক্লিয়ার হয় না। এ বিষয়ে সোমবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন মোহাম্মদ গফুর খান দাবি করেন যে 8 কোটি 86 লাখ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের ঠিকাদারি কাজ শিডিউল অনুযায়ী হচ্ছে। এখানে কোনো নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়নি এবং কাজে কোনো অনিয়ম হচ্ছে না বলে জানান তিনি।
বৃষ্টির কারণে রাস্তার একটু সমস্যা হয়েছে, তাই আমরা অতিরিক্ত লেবার দিয়ে কাজ করাচ্ছি যাতে চলাচলে বিঘ্ন না ঘটে। কোনো দুর্ভোগ যাতে না হয়, যাতে অতি দ্রুত আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি, যাতে দুর্ভোগটা না হয়, এই চেষ্টাই আমরা চালাই যাচ্ছি। এদিকে সরজমিনে রবিবার ও সোমবার রাস্তায় কাজ দেখতে গেলে মাদারীপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দেখা যায়নি। তাদের অনুপস্থিতিতেই সড়কের গুরুত্বপূর্ণ কাজ করতে দেখা গেছে। সড়ক ও জনপদ ভবনে গিয়ে প্রকৌশলী কর্মকর্তা ছুটিতে থাকায় তার সাথে কথা বলাও সম্ভব হয়নি। মাদারীপুর থেকে মেহেদী হাসান সোহাগ, 71 নিউজ টিভি। 71 নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে পদক্ষেপটা নিয়েছে। দলমত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রচেষ্টাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের পক্ষ থেকে। আমি হামিন আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শীঘ্রই চালু হচ্ছে। তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি। You are watching 71 News Television. অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা।
নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তিরই যুগ এবং সারা পৃথিবীর যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। শুভ স্বাগতম জানাতে হবে। বাংলাদেশে এই ধরনের অনলাইন নিউজ টিভি বোধ করি এই প্রথম। আর বাংলাদেশে প্রচুর চ্যানেল হয়েছে, কিন্তু এই ধরনের নিউজ টিভি ৭১ নিউজ টিভি, এই কথাটির মধ্যেই আমাদের ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের সৃষ্টি ৭১, নিউজ সেরকম এগিয়ে যাবে বাংলাদেশের উন্নতির ধাপে ধাপে। আর সেই জন্যে এই ধরনের অনলাইন টিভি সত্যি থাকা প্রয়োজন ছিল, সেটি পূরণ করেছে 71 নিউজ। আমি হামিন আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট নিউজ চ্যানেল 71 নিউজ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স, প্রযুক্তির জোয়ারে ভাসছে দুনিয়া, এই জোয়ারে বাংলাদেশেও এগিয়ে। ধন্যবাদ 71 নিউজ টিভি। আমি আছি, আপনারাও থাকবেন। আমি জেকে, বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল 71 নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিন আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। You are watching 71 News Television. It's wonderful. It's amazing. It's awesome. It's great. It's gorgeous. It's unstoppable. It's unbreakable. It's truth. Truth is the real beauty. You want to know the truth? Stay with us. 71 News Television.
পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি Come again. Thousand more rivers are waiting for you. You are watching 71 News Television. এশিয়া মহাদেশের সর্ববৃহৎ লাইব্রেরি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ৩য় তলায় লাইব্রেরিটির অবস্থান। লাইব্রেরিতে প্রবেশ করতেই চোখে পড়বে এর অত্যাধুনিক নির্মাণ কাঠামো। লাইব্রেরির অভ্যন্তরের প্রতিটি টেবিলে সারি সারি সাজানো রয়েছে কম্পিউটার। প্রতিটি কম্পিউটারে সংযুক্ত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সঙ্গে। এই কম্পিউটারগুলোতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করছে। লাইব্রেরির অপর অংশে রয়েছে বিশাল পাঠকক্ষ, যেখানে বসে শিক্ষার্থীরা তাদের ক্লাসের পাঠগুলো আয়ত্ত করার পাশাপাশি যেসব তথ্যগুলো লাইব্রেরি থেকে নিতে হবে তারও তালিকা করে। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেল, এই লাইব্রেরির সার্ভারটি বিশ্বের নামকরা ৩৫টি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত। তারা চাইলেই নামকরা এসব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করে নিতে পারে তাদের প্রয়োজনীয় বই অথবা গবেষণাপত্র। লাইব্রেরিটিতে শিক্ষকদের জন্য রয়েছে আলাদা কম্পিউটার সেকশন এবং শিক্ষক লাউঞ্জ, যেখানে বসে শিক্ষকরা তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারে। শিক্ষার্থীদের জন্য রয়েছে দলীয় আলোচনার কক্ষ এবং পিএইচডি গবেষণাদের জন্য রয়েছে আলাদা কক্ষ। লাইব্রেরির ভিতরে রয়েছে ক্যাফের ব্যবস্থা। এমন একটি লাইব্রেরির প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার সোনারং ইউনিয়নের বড়লিয়া গ্রামে মসজিদে জায়গা দখল করে মার্কেট নির্মাণের চেষ্টা করছে একটি মহল। স্থানীয় আবুল কালাম শেখ গঙের দান করা মসজিদের জায়গায় মালিকানা দাবি করছেন সোনারং গ্রামের আবুল হোসেন মুন্সি। সেখানে আবুল হোসেন মার্কেট নির্মাণের চেষ্টা করছেন। কিছুদিন আগে মুন্সিগঞ্জের আদালতে দায়ের করা পিটিশন মামলায় আদালত ওই জমিতে কোনরূপ স্থাপনা নির্মাণের উপর স্থগিতাদেশ দেন। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজকে সকালে মার্কেট নির্মাণের কাজ শুরু করতে গেলে মসজিদ কমিটি বাধা দেয়। জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিরোধ নিষ্পত্তির জন্য 16 মে তারিখ থাকলেও এর আগেই নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করে আবুল হোসেন মুন্সি। এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনায় সংঘাত এড়াতে টঙ্গিবাড়ি থানা পুলিশ দুই পক্ষকে কার্যক্রম থেকে বিরত রেখেছে। টঙ্গিবাড়ি থানার এসআই শাহ আলম জানায়, যেহেতু বিষয়টি আদালতের বিবেচনায় আছে, আমরা দুই পক্ষে আদালতের নির্দেশনা মেনে কাজ করতে বলছি। যদি কেউ আদালতের নির্দেশনার বাইরে কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বিবাদপূর্ণ জায়গায় কাজ বন্ধ রাখা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে রুবেল ইসলাম, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. চলছে পাট কাটার মৌসুম। কেউ পাট কেটে নদী, খাল, পুকুর, বিল ও ডোবায় জাগ দিচ্ছে, কেউ আবার ব্যস্ত সময় পার করছে আশ ছড়াতে। রাস্তার দুধারে ও বাড়ির উঠানে বাঁশের আড়ে চলছে পাট শুকানোর কাজ। হাটবাজারে পাট বিক্রির জন্য প্রস্তুতিও নিচ্ছে কৃষকরা। সরজমিনে জানা যায়, মাদারীপুর সদর সহ অন্যান্য উপজেলায় এবার ব্যাপক পাটের চাষ হয়েছে। পাট চাষিরা এখন পাট কাটা, জাগ দেওয়া এবং আশ আহরণে ব্যস্ত সময় পার করছে। কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর সহ অন্যান্য উপজেলায় পাটের চাষ বেড়েছে। চলতি বছর জেলায় 30,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তা দাঁড়িয়েছে 32,280 হেক্টরে। অন্যদিকে গত বছর জেলায় 28,600 হেক্টর জমিতে পাটের চাষ করা হয়। এবছর বাজারে নতুন পাট বিক্রি হচ্ছে মন প্রতি 2,000 থেকে 2,200 টাকায়। তবে পাট ব্যবসায়ীদের পাট গুদামজাতকরণের কারণে সাধারণ পাট চাষিরা যাতে আর্থিকভাবে মার না খায় সেদিকে লক্ষ্য রেখে পাটের সঠিক ও ন্যায্য দাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানায়, দুটি উপজেলা ব্যতীত অন্যান্য বছরের তুলনায় জেলায় এবার পাটের ব্যাপক ফলন হয়েছে। এতে করে পাট চাষিরা আরো উৎসাহিত হচ্ছে। তবে বাজার দর ঠিক থাকলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে আশা করা যাচ্ছে। মাদারীপুর থেকে মেহেদি হাসান সোহাগ, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. নলছিটি টু বরিশাল যোগাযোগের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ নলছিটি শ্রীরামপুর সংযোগ সড়কটি কর্তৃপক্ষের অবহেলা ও তদারকির অভাবে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 1 নম্বর ভৈরব পাশা ও 2 নম্বর মগর ইউনিয়নের সমন্বয়হীনতার জন্য স্বাধীনতার 46 বছরেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।
একসময় সুজাবাদের কিল্লা সহ অনেক ঐতিহ্যের ধারক বাহক এই জনপদটি এখন অবহেলিত আর উপেক্ষিত। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তাটি নিয়ে প্রতিদিন হাজার হাজার লোকও শত শত পণ্যবাহী যানবাহন চলাচল করলেও বর্তমানে রাস্তাটি যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হওয়ায় প্রায় 5 কিলোমিটার রাস্তা ঘুরে 60 পাকিও নলছিটি সংযোগ সড়ক দিয়ে এসব যানবাহন চলাচল করতে হচ্ছে। ফলে পরিবহন ব্যয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রাস্তাটির অধিকাংশই প্রায় বিলীন হয়ে গেছে। উপরের হিয়ারিং বনের ইট ভাঙনের ফলে পার্শ্ববর্তী খালে পড়েছে। রাস্তার উপরে অধিকাংশ পুল কালভার্ট মেরামতের অভাবে ভেঙে পড়েছে। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তিও। এছাড়াও পার্শ্ববর্তী সুগন্ধার জোয়ারের প্রভাবে রাস্তাটির ভাঙা অংশ দিয়ে পানিতে প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী 5টি গ্রাম। এতে করে মাছের ঘের, ফসলি জমি সহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় লোকসানের মুখে পড়েছে গ্রামবাসীরা। বিষয়টি শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমুকে অবহিত করলে বারবার রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। সংশ্লিষ্ট বিষয়টি তারা শিল্পমন্ত্রীর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। নলছিটি থেকে অরবিন্দ পোদ্দার, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার বাগাসুরা সড়কের কালিকাপুর গ্রামের নিকট অধুনা খালের উপর অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট 6 বছরেও চালু হচ্ছে না। এতে করে ওই কালভার্টটি ঘেঁষা অপর একটি সরু ও ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে শত শত হালকা ও ভারী যানবাহন। এলাকাবাসী জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের প্রধান সড়ক এটি। ঢাকা সিলেট মহাসড়ক থেকে বাঘাসুরা হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাথে সংযোগ হয়েছে এই সড়কটি। এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে আসছে। কালিকাপুর গ্রামের কয়েকজন ব্যক্তি জানায়, গত কয়েক বছর আগে অধুনা খালের উপর কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলজিইডি ঝুঁকিপূর্ণ কালভার্টটি না ভেঙে এর কয়েক ফুট অদূরে 50 লাখ টাকা ব্যয়ে আর একটি কালভার্ট নির্মাণ করেন। পরে নির্মাণাধীন কালভার্টটি সড়কের সাথে যোগাযোগ স্থাপন করতে চাইলে বাধা দেয় কয়েকজন জমির মালিক। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মূল সড়কের সাথে কালভার্টের যোগাযোগ স্থাপন করতে হলে ব্যক্তি মালিকানা কিছু জমির উপর দিয়ে মাটি ফেলে সড়ক নির্মাণ করতে হয়। এতে জমির মালিকরা বাধা দেয়, যার কারণে আজ 6 বছর ধরে এই কালভার্টটি চালু হচ্ছে না। সরজমিনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ কালভার্টটি দিয়েই প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এর পাশেই যেন উন্নয়নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 6 বছর আগের নির্মাণাধীন কালভার্টটি। কালিকাপুর গ্রামের বাসিন্দা সাইফুর রহমান রাসেল 71 নিউজ টেলিভিশনকে বলেন, এই অবস্থায় রাস্তাটি দিয়ে যানবাহন চলাচলের কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। ড্রয়িং এর কারণে আমরা এই ব্রিজটা ব্যবহার করতে পারি না। আমরা যে পুরান ব্রিজগুলো আছে, এই ব্রিজটা দিয়ে আমরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে আমরা চলাচল করতে হয়। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, আর 4-5 বছর ধরে এই ব্রিজটা আমরা ব্যবহারের অনুপযোগী। এলজিডি মাধবপুর উপজেলা প্রকৌশলী মোমিনুল হাসান 71 নিউজ টেলিভিশনকে বলেন, ইস্টার্ন বাংলা প্রকল্পের টাকায় এই কালভার্টটি নির্মাণ করা হয়েছে বলে আমি জানতে পারি। কালভার্টটি নির্মাণের সময় জমির মালিকরা কথা দিয়েছিল তারা জমির উপর দিয়ে রাস্তা করতে দেবে, কিন্তু এখন দিচ্ছে না। এজন্যই কালভার্টটি চালু হচ্ছে না। পুরনো যারা আছে সার্ভিস ইঞ্জিনিয়ার, তাদের কাছ থেকে খবর নিয়েছি। তো যতটুকু জানতে পেরেছি, এটা হচ্ছে যে ইস্টার্ন বাংলা একটা প্রজেক্ট ছিল আমাদের, সেই প্রজেক্ট থেকে নির্মাণ হয়েছিল। তো কেন চালু হয় না এটার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে যেটা জানলাম, যে ব্রিজটা যখন হয় তখন ব্রিজের পার্শ্ববর্তী যে জমিওয়ালারা ছিল তারা অ্যাপ্রোচ রোডের জন্য জায়গা দেওয়ার কথা ছিল। পরবর্তীকালে যখন ব্রিজের কনস্ট্রাকশনটা শেষ হয়ে যায় তখন আরও তারা ওই জায়গাটা দিতে অস্বীকৃতি জানায়, যে কারণে ব্রিজটা চালু করা যায়নি। এ ব্যাপারে জমির মালিক কবির মিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, পুরাতন কালভার্টটি ভেঙে নতুনটি নির্মাণ করলে এই সমস্যা হতো না। তাছাড়া নির্মাণের সময় এলজিইডি আমাদের সাথে কথা বলে এই কাজটি করলে এই সমস্যা হতো না। নকশার ভুলের কারণে ব্রিজটা এদিকে খরচ, ব্রিজটা তো মানে ইউনিয়নের কোনো কাজে আইতেছে না, ওকে তো ঘুরে রয়েছে। এদিকে কালভার্টটি যেভাবে নির্মাণ করার কথা ছিল এলজিইডি সেভাবে নির্মাণ করেনি বলে অভিযোগ করেন বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন। প্রশাসন যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে কালভার্টটি চালু করে জনসাধারণের জন্য খুলে দেবেন বলে আশা করছেন এলাকাবাসী। মাধবপুর থেকে জামাল মোহাম্মদ আবু নাসের, 71 নিউজ টিভি। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. বাগেরহাটের 3টি গ্রামের 5 শতাধিক পরিবার কুটির শিল্প হোগলার চাষ তৈরি করে তাদের সংসারের খরচ মিটিয়ে আসছেন।
পাকিস্তান আমল থেকে এই শিল্পে কোনো আমূল পরিবর্তন না হওয়ায় অগত্য তারা বাপদাদার ঐতিহ্য ধরে রেখে জীবিকা নির্বাহ করছে ওইসব বুনন শিল্পীরা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্প অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হতে পারে। বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী, বেতখালী ও গাবরখালী গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার ঘরে ঘরে চলছে হোগলা বুননের কাজ। এই গ্রামের শত শত নারীদের পাশাপাশি অধিকাংশ পুরুষরাও এই কুটির শিল্পের কাজে নিয়োজিত। দেখতেছি, আমরা করতেছি, এই দিয়ে আমাদের সংসার চলে। 2-3টা কাজের পাশাপাশি জাফারি কাজ করি। 60-100 ফ্যামিলি এই কাজ কাম করি, ওগলা, এই শ্বাস এই সমস্ত বুনাই। তবে বাপদাদার আমল থেকে হোগলা বুননের কাজে তাদের সন্তানরাও বসে নেই। সংসারে সচ্ছলতা আনতে লেখাপড়ার পাশাপাশি তারা হোগলা বুননের কাজ করছে। আমি স্কুল থেকে এসে আমি এই কাজে আমার বাবা মাকে এই সাজ বুননের কাজে সাহায্য করি, যাতে আমাদের সংসারটা ভালোভাবে চলে আর আমাদের কোনো সমস্যা। এছাড়া কেউ কেউ ঘরের সিলিং ও বেড়ার কাজেও হোগলা ব্যবহার করে আসছে। পরিবারের আনুষঙ্গিক কাজের ফাঁকে তারা প্রত্যেক নারী দৈনিক 5 থেকে 6টি হোগলার চাষ তৈরি করতে পারেন। প্রতি মাসে এর গ্রাম থেকে 10 থেকে 12,000 হোগলার পাটি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়ে থাকে। বর্তমানে হোগলা পাতার দাম বেড়ে যাওয়ায় গ্রাম্য সুধী মহাজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ দিতে হিমশিম খাচ্ছে। বর্তমানে চাষ বা পাটি বেচে লাভ খুব কম হয়। বাপদাদার পেশা ধরে রাখা খুব কঠিন হয়ে পড়েছে। বাগেরহাট জেলা সদর উপজেলায় পাতলাখালী এবং বেতকা গ্রামে প্রায় 500 পরিবার হোগলা শিল্পের সাথে নিয়োজিত আছে। বিগত পাকিস্তান সময় থেকে শুরু করে মধ্য পর্যন্ত তারা এই কাজে নিয়োজিত আছে। যারা কাজে জড়িত তাদের সঙ্গে আলোচনা করে দেখা গেল যে তারা এই শিল্পে কোনো ঋণ নিতে আগ্রহী না। তারা সরকারের কর্তৃক যদি কোনো পৃষ্ঠপোষকতায় কোনো বিনা সুদে যদি কোনো লোন পাওয়া যায় সেই লোনটা নিতে তারা আগ্রহী। এবং এই কুটির শিল্পে কোনো অনুদান বা কোনো ধরনের সহায়তা না পাওয়ায় তাদের পুরনো ঐতিহ্য টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাগেরহাটের এই গ্রামগুলো থেকে তৈরি হোগলার চাষ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। লাভবান হন মধ্যস্বত্বভোগীরা। হোগলা বুনন শিল্পীরা বিনা সুদে বা স্বল্প সুদে ঋণ আশা করেন। বাগেরহাট থেকে তানভীর সোহেল, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে প্রাচীন ভৈরব নদীর পূর্ব তীরে অবস্থিত অযোধ্যা মঠ বা কোদলা মঠ। স্থানীয়ভাবে অযোধ্যার মঠ নামেই বেশি পরিচিত এটি, তবে কোদলা মঠ নামেই পরিচিত আছে। কোদলা পার্শ্ববর্তী গ্রামের নাম। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের বিভিন্ন নির্দেশিকা একে কোদলা মঠ নামেই লিখে। বাগেরহাট থেকে তানভীর সোহেলের তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে কোদলার প্রাচীন এই অযোধ্যা মঠ সম্পর্কে জানাচ্ছি আমি আলতাফ হোসাইন। আমি ইশরাত জাহান। অযোধ্যা বা কোদলা মঠের বিশেষ আকর্ষণীয় দিক হচ্ছে এর বাইরের অপূর্ব কারুকাজ সমৃদ্ধ অলঙ্করণ। এর উচ্চতা আনুমানিক 18.29 মিটার। ইটের তৈরি মঠের প্রাচীরগুলির পুরুত্ব 3.17 মিটার এবং ভেতরের বর্গাকার প্রত্যেক দেওয়ালের দৈর্ঘ্য 2.61 মিটার। দেওয়ালের পলিশ করা লাল ইটগুলি অতি উচ্চমানের। মঠে প্রবেশের মোট 3টি পথ। ধারণা করা হয় দক্ষিণ দিকের প্রবেশ পথটি ছিল মূল ফটক। মঠের ভেতরের অংশে 12 থেকে 13 ফুট পর্যন্ত লম্বা গম্বুজ ফাঁকা তলদেশের আকারে উপরে উঠে গিয়ে শেষ হয়েছে। কবে কার দ্বারা এই মঠটি নির্মাণ করা হয়েছিল তা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থাপত্যের গঠন অনুসারে ধারণা করা হয় সম্ভবত 16 শতাব্দীর শেষে অথবা 17 শতাব্দীর প্রথম দিকে নির্মিত। এটি কোনো দেব মন্দির নয়, সম্ভবত কোনো মৃত মহাত্মার সমাধি স্তম্ভ স্বরূপ মঠটি নির্মিত হয়েছিল। মঠের দক্ষিণ দিকের কার্নিশারের নিচে 2 লাইনের স্টক লিপি খোদিত ছিল। প্রথম লাইনের অক্ষরগুলো পাঠোদ্ধার করার পূর্বেই প্রায় ভেঙে গিয়েছে। লেখাটি ছিল সর্বনা উদ্দেশ্য তারকং দহাং বিনির্মিত। এই খণ্ডলিপির সঠিক অর্থ নিরূপণ করা যায়নি, তবে যতদূর বোঝা যায় তা থেকে অনুমিত হয় যে তারকের প্রসাদ বা অনুগ্রহ লাভের উদ্দেশ্যে এই মঠ খুব সম্ভবত একজন ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়েছিল। আমাদের বুড়োরা কোনো বলে যেতে পারি নাই যে কবে হয়েছে কি নাকি, তা ওই বুড়োরা শুনেছে যে কোনো পরিচয় পাওয়া যায় নাই। তারপরে অনেকে লেখা টাকা দিয়ে নিয়ে যায় যে পরিচয় বাড়াতে পারে নাকি। কেউ বলে যে একটা হিন্দু কোনো জমিদারের মন্দির হতে পারে, কেউ বলে যে ছিল জমিদার বাড়ি ছিল জমিদারের কোনো মন্দির হতে পারে, এখানে কথাবার্তা আর কি বলে, কিন্তু আসল কোনো পরিচয় পাওয়া যায় না। অনেক দূরতে অনেক লোক আসে দেখাশোনা করে, বিদেশে আসে,
আসে দেখে শুনে যায়। মঠের নির্মাণ নিয়ে সবচেয়ে স্বীকৃত 12 ভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্য উদ্যোগে তাঁর গুরু অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভ রূপে মঠটি নির্মিত হয়।